1971 সালে একটা যুদ্ধ শেষ হয়েছিল। সে যুদ্ধে যে দেশটা হেরেছিল আজ তার হাতে রয়েছে পারমাণবিক বোমা, F-16 যুদ্ধবিমান এবং 1.5 লাখের বেশি সক্রিয় সৈনিক। আর যে দেশটা জন্ম নিয়েছিল সেই যুদ্ধের পর আজ সে দেশের হাতে রয়েছে বায়রাক্তার TB2 ড্রোন, সাবমেরিন এবং দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল সামরিক বাজেট। 54 বছরে দুটো দেশ দুটো সম্পূর্ণ আলাদা পথে হেঁটেছে। আজকের প্রশ্ন, 2026 সালের বাস্তবতায় এই দুই বাহিনীর মধ্যে আসল পার্থক্যটি কোথায়? কোথায় বাংলাদেশ এগিয়ে এবং কোথায় পাকিস্তান এখন অনেক দূরে? সংখ্যা, কৌশল এবং ভূ রাজনীতি সব মিলিয়ে আজকের ভিডিওটি সাজানো। তো বন্ধু, চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পাকিস্তানের সক্রিয় সেনা সদস্য প্রায় 6,54,000, রিজার্ভ মিলিয়ে এটি দাঁড়ায় প্রায় 10 লাখের কাছাকাছি। বাংলাদেশের সক্রিয় বাহিনী রয়েছে 1,65,000, রিজার্ভ মিলিয়ে এটা যায় 6 লাখের কাছাকাছি। প্রতিরক্ষা বাজেটে পাকিস্তান বছরে প্রায় $7 থেকে $8 বিলিয়ন ব্যয় করে থাকে, সেখানে বাংলাদেশ এখন $6 বিলিয়ন কাছাকাছি, যা 2015 সালের তুলনায় প্রায় 3 গুণ। ট্যাঙ্কে পাকিস্তান অনেক এগিয়ে, প্রায় 2600টি ট্যাঙ্কের বিপরীতে বাংলাদেশের কাছে রয়েছে 300 থেকে 400টি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সংখ্যা শুধু বলে দেয় কতটা আছে, সংখ্যা বলে না কোথায় ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে এবং সেই মুহূর্তে কোন বাহিনী কতটা প্রস্তুত থাকে। আকাশ প্রতিরক্ষার কথা ভাবলে আকাশপথে পাকিস্তানের শ্রেষ্ঠত্ব এই মুহূর্তে প্রশ্নাতীত। পাকিস্তানের এয়ারফোর্সে রয়েছে F-16 ফাইটার ফ্যালকন, চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি যে F-17 থান্ডার এবং মোট যুদ্ধবিমানের সংখ্যা তাদের কাছে 400-এর উপরে। 2019 সালের ভারতের সাথে সংঘাতে পাকিস্তান এয়ারফোর্স যে প্রতিক্রিয়া দেখিয়েছিল সেটা এই বাহিনীর অপারেশনালের অভিজ্ঞতা প্রমাণ করে। বাংলাদেশ এয়ারফোর্সের কাছে রয়েছে MiG-29, F-7 BGI এবং L-39 প্রশিক্ষণ বিমান। মোট যুদ্ধবিমানের সংখ্যা 60-এর আশেপাশে। সামরিক তুলনায় বাংলাদেশ পিছিয়ে, এটা স্বীকার করতেই হবে, কিন্তু বাংলাদেশ একটা ভিন্ন পথ নিচ্ছে। যুদ্ধবিমানের বদলে ড্রোন বিনিয়োগ, এটা কোনো দুর্বলতার স্বীকৃতি নয়, বরং আধুনিক যুদ্ধের ট্রেডকে বোঝার ইঙ্গিত। বায়রাক্তার TB2, ইউক্রেন রাশিয়া যুদ্ধে যে ড্রোন বিশ্বকে চমকে দিয়েছিল, সেটা এখন বাংলাদেশের বহরে। কম খরচ, কম ঝুঁকিতে প্রিমিশন স্ট্রাইক ক্ষমতা দেয় এটা। এবার আসি গভীর সমুদ্রের ব্যাপারে। এখানে চিত্রটা অনেকটাই ভিন্ন। আমাদের এদিকে বঙ্গোপসাগর, এই অঞ্চলটি ভূ রাজনৈতিকভাবে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চীন, ভারত, আমেরিকা সবার নজর এখন এই জলপথে। বাংলাদেশের কাছে রয়েছে দুটি মিন ক্লাস সাবমেরিন, BNS নবযাত্রা এবং BNS জয়যাত্রা, এছাড়া আধুনিক ফ্রিগেট, করভেট এবং মিসাইলবাহী টহল জাহাজ। পাকিস্তানের নৌবাহিনী অনেক শক্তিশালী, তাদের কাছে রয়েছে আগস্টা শ্রেণীর সাবমেরিন এবং আধুনিক ফ্রিগেট, কিন্তু পাকিস্তানের মূল নৌ কার্যক্রম আরব সাগরে হয়ে থাকে। কৌশলগত অবস্থানের দিক থেকে দেখলে বাংলাদেশের বঙ্গোপসাগরীয় উপস্থিতি তার আকারের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক সম্পদ। এই তুলনার সবচেয়ে অস্বস্তিকর অধ্যায়টা এখন আসি। পাকিস্তান পারমাণবিক রাষ্ট্র, তাদের কাছে আনুমানিক 170 থেকে 190টি পারমাণবিক ওয়ারহেড আছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন। শাহিন, গাদির, হাত এই মিসাইলগুলো হাজার হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত করতে সক্ষম। এই একটি সত্যই প্রচলিত সামরিক তুলনার অনেকটাই অর্থহীন করে দেয়। পারমাণবিক প্রতিরোধ মানে হচ্ছে যুদ্ধ শুরুর সিদ্ধান্তটাই সম্পূর্ণ বদলে যায়। বাংলাদেশ পারমাণবিক পথে হাঁটছে না এবং এটা কোনো দুর্বলতা নয়, এটা একটা সচেতন কৌশলগত অবস্থান। কারণ দুই দেশের হুমকির ধরনই আলাদা। পাকিস্তানের সামনে ভারতের মতো একটি পারমাণবিক প্রতিদ্বন্দ্বী রয়েছে, তাদের পুরো সামরিক কাঠামো এই বাস্তবতাকে ঘিরেই গড়ে ওঠা। বাংলাদেশের সামনে সেরকম কোনো অস্বস্তিগত হুমকি নেই। আমাদের উদ্বেগ মিয়ানমার সীমান্ত, রোহিঙ্গা সংকট, বঙ্গোপসাগরের নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তিরক্ষায় অবদান রাখার সক্ষমতা। দুটো বাহিনী আসলে দুটো আলাদা যুদ্ধের জন্য তৈরি। তাহলে চূড়ান্ত বিচারটা কি? আজকের দিনে সামরিক শক্তিতে পাকিস্তান এগিয়ে, সংখ্যায়, বিমান শক্তিতে, পারমাণবিক সক্ষমতায় পার্থক্যটা বাস্তব এবং উল্লেখযোগ্য। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। বাংলাদেশ গত 10 বছরে যে গতিতে আধুনিকায়ন করেছে সেটা দক্ষিণ এশিয়ায় বিরল। বাজেট বেড়েছে, প্রযুক্তি বেড়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৌশলগত দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়েছে। পাকিস্তান আসলে আকারে অনেক বড়, কিন্তু পাকিস্তান ভেতর থেকে চাপে আছে। অর্থনৈতিক অস্থিরতা, রাজনৈতিক সংকট এবং সীমান্তে একাধিক হুমকি তাদের সামরিক সক্ষমতাকে ক্রমশ চাপে ফেলেছে। বাংলাদেশ আকারে ছোট, কিন্তু বাংলাদেশ ফোকাসড। একটা বাহিনী পুরো শক্তি ধরে রাখার লড়াই করছে, অপরটি নতুন শক্তি গড়ে তোলার কাজ করছে। আগামী 10 বছরে এই ব্যবধান কোন দিকে যাবে সেটা নির্ভর করবে সিদ্ধান্তের ওপর, বিনিয়োগের ওপর এবং কৌশলগত সাহসের ওপর।
এই বিশ্লেষণ থেকে যদি আপনি নতুন কিছু জানতে পারেন তাহলে এখনই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটি এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব বাটন টিপে দিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।